সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই অনলাইন প্রেডিকশনটি একজন জাতকের। এই প্রেডিকশনটির সূচনাতেই আমি দু একটি কথা বলবো, নিয়মের কথা বলবো। যারা যারা পলিটিশিয়ান এবং সেলিব্রিটি তারা কখনোই আমার চেম্বারে আসবেন না, আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না। যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে রেমেডি বলে মনে করেন, তারা কখনোই আমার চেম্বারে আসবেন না, আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না। যারা যারা যাই একটু জেনে আসি আমার বর্তমানটা, আমার সামনেটা কেমন কি হতে চলেছে, সিরিয়াস নয় যারা, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আপনারা এতদিনে জেনেই গেছেন যে আমার চেম্বার ফিস কিন্তু ৩,০০০ টাকা, আর আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু ৫,০০০ টাকা। এই যে প্রেডিকশনটা আমি করছি এর ফিস কিন্তু ৫,০০০ টাকা, আর চেম্বার ফিস হচ্ছে ৩,০০০ টাকা। তাহলে অনেক বেশি। আমি কেবলমাত্র একটু জেনে আসি, যাই একটু জেনে আসি, তার জন্য কিন্তু আমার চেম্বারে আসার কোনো মানেই হয় না। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন, আপনারা তাদের কাছে যাবেন। কিন্তু আমার কাছে যদি আসতে হয়, একজন অ্যাস্ট্রোলজার, সর্বোপরি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং তিনি কিন্তু, এটা মাথায় রাখার প্রয়োজন আছে, কখনো আপনার পজিটিভ সাইড নিয়ে বলবেই না। তিনি পুরোটাই বলবেন কিন্তু আপনার নেগেটিভ সাইড নিয়ে। আপনি শুনলেন এবং সেটাকে কিন্তু নেগেটিভিটিটা শুনলাম, বাড়িতে চলে গেলাম, দূর, ভাগ্যে যা আছে তাই হবে, কে আবার অর্থ খরচ করতে যায়। এই যে মানসিকতা, এই মানসিকতা যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে আমার চেম্বারে আসবেন না। আমি গেলাম, নেগেটিভিটি ফাইন্ড আউট করা হলো এবং সেটাকে শর্ট আউট করার জন্য রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই, বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে দেব। এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন, আদারওয়াইজ আসবেন না। এই হচ্ছে আলটিমেট নিয়মের কথা। এছাড়া যারা যারা আপনারা নেগেটিভিটি ফাইন্ড আউট করার পর শর্ট আউট করার জন্য রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করছেন, মনে রাখবেন আমি সকলকে রেমেডি দিই না। এবং আমি বারবার ধরে বলি যে রেমেডি অ্যাপ্লাই করার আগে আমার কাছে কিন্তু নিজেকে পুরোপুরি সারেন্ডার করে দিতে হবে। যদি পুরোপুরি সারেন্ডার, মুখে কেবল নয়, কিন্তু একদম পুরোপুরি সারেন্ডার করে দিতে হবে। যদি করা সম্ভব হয় তবেই কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো। তা না হলে ধর পয়সা দিয়ে রেমেডি নিচ্ছি, আবার এত বেশি কথা কি আছে, এই মানসিকতা যদি থাকে তাহলে কখনোই অর্থ খরচ করতে যেও না। এটা কিন্তু বারবার আমি জানিয়ে রাখলাম। যাই হোক, এখানে মাইকটা লাগাবার কোনো জায়গা নেই, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে, হাতে ধরে থাকতে হচ্ছে। হাতে ধরে থাকছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আজকে যেই জাতকের প্রেডিকশন করব, সেই জাতকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিছুই জানা নেই।
সুতরাং কালপুরুষ ছক মতে অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা কিন্তু আমি ক্যালকুলেশন করব, প্রেডিকশন করব। বলে রাখি, আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিছুই জানা নেই, তখন কোনো মতেই কিন্তু আমি হাতটাকে এগিয়ে দেব না। তখন আমি কি করব? হাতটাকে এগিয়ে দেব না, বা হোরা পদ্ধতি দ্বারা, যেটা সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজাররা করে এসেছে, করছে এবং ভবিষ্যতেও করবে, বা সংখ্যা তত্ত্ব দ্বারা। একটা সংখ্যা বলো তো, একটা ফুলের নাম বলো তো। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র 100 অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব, সেটা কিন্তু কেবলমাত্র চোখের কর্নিয়া দ্বারা বা রেটিনা দ্বারা, যাকে কালপুরুষ ছক বলা হয়, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। মনে রাখবে, হাতের এই যে রেখা, এইগুলো নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়। হাতের রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়। আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের হরমোনকে। কেমন? সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো কোনো প্রেডিকশন করা সম্ভব নয়। সংখ্যাতত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি মানা হয়। হাত দেখা, হোরা পদ্ধতি, হ্যান ত্যান, এদেরকে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্তই করা হয় না। কিন্তু এই যে সংখ্যাতত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয়, অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশন, ভাইব্রেশন, পার্সেন্টেজ বের করা হয়, তখন কিন্তু সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয়। সেটা 5%, 10%, 15% যাই হোক। আমি যদি কালপুরুষ ছকটি লক্ষ্য করি, তাহলে এই জাতকের কিন্তু বৃষ লগ্ন আমি যেটা দেখতে পাচ্ছি, এবং কন্যা রাশি। 1 নাম্বার ঘরে মঙ্গল, 2 নাম্বার ঘরে কেতু, এবং না, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 1 নাম্বার ঘরে মঙ্গল, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে কেতু এবং বৃহস্পতি, 4 নাম্বার ঘরে শুক্র এবং বুধ, 4 নাম্বার ঘরে শুক্র এবং বুধ রবির ঘরে, 5 নাম্বার ঘরে সূর্য এবং চন্দ্র, 6 নাম্বার ঘরে প্লুটো, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে ইউরেনাস, নেপচুন, শনি, 9 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। তুমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বললে না, নাকি লুকিয়ে গেলে, এটা আমি বুঝতে পারলাম না। তার কারণ খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, শুক্র কিন্তু রবির ঘরে বসে আছে, সেকেন্ড হাউস, 2, 3, 4, 5, সেকেন্ড হাউস, এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে কিন্তু বসে আছে। বুধ এবং সূর্যের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে, এবং চন্দ্র এবং বুধ, কেননা কন্যা রাশির ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে, তাহলে চন্দ্র নিচস্থ হয়ে গেল, এবং চন্দ্রের ঘরে কেতু বসে রয়েছে। সুতরাং কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজের কোনো অস্তিত্ব নেই। তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেতু, বুধ এবং সূর্যের পরিবর্তন, এবং শুক্র এবং সূর্য, কেননা সূর্যের ঘরে, রবির ঘরে শুক্র বসে রয়েছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, এটা 2025 তো 3936 কানেকশন। শনির ঘরে রাহু বসে রয়েছে, শনি কিন্তু বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি, আচ্ছা, 11th হাউসের অধিপতি গ্রহ, সেই বৃহস্পতি কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে যেটা, সেটা চন্দ্রের ঘরে, নিচস্থ চন্দ্রের ঘরে বসে রয়েছে। 2025-এ না, তুমি অনেকটা লেট করে বা আমাকে পরীক্ষা করে তারপর হয়তো তুমি অনলাইন প্রেডিকশন করতে দিয়েছো, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওই 9-10 মাস তুমি আমাকে জাজ করেছো যে এই লোকটা সত্যি কথা বলে না, মিথ্যে কথা বলে, ভাঁওতারামাই করে, এইগুলো। কিন্তু আলটিমেট আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে তুমি কিন্তু বিবাহিত। তুমি অবশ্যই বিবাহিত, কেননা লগ্নের অধিপতি গ্রহ, এবং 1, 2, 3, 4, 5, 6 এবং 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবনকেও বলা যায়, শুক্র সেই রবির ঘরে বসে রয়েছে। কিন্তু আজকের দিনে বুধ, চন্দ্র নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, এবং বুধ সূর্যের পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। সুতরাং তুমি বিবাহিত, তোমার সন্তানও রয়েছে, 1, 2, 3, 4, 5, তোমার সন্তানও রয়েছে। সূর্য এবং চন্দ্র একত্রিত পজিটিভ, কিন্তু
সূর্য পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে বুধের সাথে, আবার বুধ এবং চন্দ্র, কেননা কন্যা রাশির ঘর। তাহলে তোমার কিন্তু একাধিক সন্তান আছে, তোমার স্ত্রী আছে, এ সব কিছু থাকা সত্ত্বেও আজকে কিন্তু সেই পরিবারে তুমি নেই। আমি আবার বলছি, যদি আমার একটা প্রেডিকশন ভুল হয়, একটা প্রেডিকশন যদি ভুল হয়, আমি কথা দিলাম আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব। আমি কথা দিলাম এই যে রুদ্রাক্ষের মালা, এর মহত্বতা যারা অনেক দিন আগে থেকে আমাকে ফলো করে আসছে তারা জানে। আমি কথা দিলাম এটাকে খুলে ফেলে দেব। আমি যেটা লক্ষ্য করতে পারছি 2024-এ, কিন্তু 2025-এ না, তুমি ঘর ছেড়ে বেরিয়ে অন্য কোথাও সংসার পেতেছ। দাঁত হাজা চুলকানি বড় মারাত্মক জিনিস, বড় মারাত্মক জিনিস, বুঝলে? আমি তো খেলোয়াড় ছিলাম, সে বহু যুগ আগের কথা। খেলাধুলা করে যখন মাঠ থেকে ফিরতাম, মাঠ থেকে ফেরার পর কি হতো, ওই স্কুল থেকে ফিরতাম বা কলেজ থেকে ফিরতাম, ফিরেই মাঠে চলে যেতাম বলে কি আমার ভেতরের যে পোশাক সব তো এক থাকতো, তাই জন্য ফিরে আসার পর যখনই জামা কাপড় খুলতাম, গামছা পরে স্নান করতে যাব বা গা ধুতে যাব, এটা নিয়ম ছিল শীতকাল না হলে, তখন কি হতো, ভীষণ চুলকাতো, কুচকিগুলো বা বগল যেই জায়গাগুলো ঘাম জমেছে ময়লা হয়েছে, আর যখন চুলকাতো, চুলকালে দারুণ আরাম। এবারে প্রচন্ড চুলকাবার পর যখন জল ঢালতাম তখন সেই জায়গাগুলো কিরকির করতো, তখন জ্বালা করতো। তোমার ক্ষেত্রেও কিন্তু তাই। তোমার কি হয়েছে, দাঁত হাজা চুলকনি, তোমার বয়স তো কম নয়, এবং তুমি বাড়ির কর্তা ছিলে। কর্তা হয়ে গিয়ে কি করলে, তুমি বাড়িতে সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, আমি তোমার অর্থনৈতিক জায়গা ফেগা পরে আসছি, তুমি সেই ঘর ত্যাগ করলে। ত্যাগ করে তুমি অন্য একটি মেয়ের সাথে তুমি অন্য আরেকটা জায়গায় কিন্তু সংসার বসালে। তার কারণ 1 2 3 4 5 6 6 নাম্বার ঘর, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং লগ্নের অধিপতি গ্রহ কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে। সুখে থাকতে ভূতে কিলোয় একটা কথা আছে, সুখ ভালো লাগলো না, অন্য একটা মেয়ের সাথে তুমি অন্য আরেকটা জায়গায় সংসার পাতলে। এইবার তাহলে কি হচ্ছে, 6 নাম্বার ঘর দারিদ্র যোগের শিকার, তাহলে সমসপ্তম দেখতে হবে 1 2 3 4 5 6 7। তাহলে 7 নাম্বার ঘরে শনির ঘর আসছে, তাহলে সেই শনিটা বৃহস্পতির আন্ডারে বসে আছে। তাহলে বৃহস্পতি কিন্তু আবার 11th হাউসের অধিপতি গ্রহ, আবার বৃহস্পতি কিন্তু 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার 9 10 11 8 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে কি হয়ে গেল, তুমি যে মেয়েটির সাথে এখন থাকো সে কিন্তু হয়তো তোমার কন্যা সমা বা তার চাইতে একটু বড় হতে পারে। ফার্স্ট কথা, লজ্জার লজ্জা, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, সেই এমন নয় যে সেই মেয়েটি খুব ভালো গান গায় বলে প্রেমে পড়ে গেলাম, এমন নয় যে সেই মেয়েটির দেখা গেল প্রফেশনাল সেক্টরে কাজ করতে করতে প্রেমে পড়ে গেলাম তার নলেজের, তা কিন্তু নয়। বা দেখা গেল যে সেই মেয়েটি মানে একটা কোনো তার মধ্যে কোনো গুণ আছে, সেই গুণের প্রতি আকৃষ্ট হয়ে আমি প্রেমে পড়ে গেলাম, যেটা ইতিহাস ঘাটলে এরকম অনেক দেখা যায়। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই মেয়েটার কিন্তু সেই জায়গাটাই নেই। এই মেয়েটার যেই মেয়েটার সাথে তুমি এখন সংসার পেতেছো, হয়তো সে রক্ষিতা, বা হয়তো তুমি বলবে আমি তাকে সিঁদুর পরিয়েছি, সেক্ষেত্রে রেজিস্ট্রি তো করতে পারবে না, এই নিয়ে আমি বলতে চাই না, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই মেয়ের আমরা অনেক ক্ষেত্রে বলি না, উফ কি হট মেয়ে রে ভাই, আমি বোঝাবার জন্য বলছি, এরকম মেয়েটিরকে দেখে মেয়েটির প্রতি আসক্ত হয়েছ, এবং আসক্ত এমন ভাবে হলে, হ্যাঁ, সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, যৌনতা দ্বারা তাড়িত, প্রভাবিত এবং প্রতারিত হয়ে তুমি তোমার স্ত্রীকে প্রতারিত করলে, সন্তানদের ছেড়ে ছুড়ে তুমি চলে এলে। হয়তো ফিনান্সিয়াল কোনো প্রবলেম নেই, ফিনান্সিয়াল প্রবলেম থাকার জায়গাও নয়, তুমি বেশ ভালো বড় লোক এবং তুমি অনেক আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ, তাদেরকে পরিপুষ্ট করে রাখলে, কিন্তু তোমার যে চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিঞ্চন। সেই রূপে আকৃষ্ট হলে, শরীরে আকৃষ্ট হলে, নারীর অঙ্গ প্রত্যঙ্গে আকৃষ্ট হয়ে কি করলে, অহেতুক তাকে নিজের করার জন্য সে আমার ভোগ্যপণ্য, এক্সট্রিমলি সরি টু সে,
এক্সট্রিমলি সরি টু সে, শুনতে খারাপ লাগলেও সে কেবল আমার, তাকে কেবল আমি ভোগ করব, তাই জন্য তুমি তাকে কি করলে, তোমার নিজের করে নিলে। কি করে? নয় সিঁদুর পরিয়েছো, তা না হলে রক্ষিতা করে রেখে দিয়েছো। এবার তাকে কি করছো? অর্নামেন্টস দিয়ে, সোনা দিয়ে, গহনা দিয়ে, অর্থ দিয়ে পরিপুষ্ট করছো। আজকের দিনে লিখে দেওয়া যায়, এই যে খিদে, এই খিদে কিন্তু বেশি দিন থাকবে না। এই খিদে কিন্তু বেশি দিন থাকবে না। এই সময় তোমার যা ব্যবহার, আজকের দিনে কিন্তু হাতে মোবাইল রয়েছে, ভুলে যেও না। কাজেই এই যে জিনিসগুলো তুমি করছো, পরবর্তীকালে যখন এই মেয়েটিকে তোমার আর ভালো লাগবে না, যেমন তোমার স্ত্রীকে তোমার আর ভালো লাগেনি, এই মেয়েটিকেও যখন মনে হবে পুষিয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে, আমার সেক্সুয়াল ইমপ্লিমেন্টের যৌন খিদে নিবৃত্তিকরণ ঘটেছে, তুমি তখন তাকে ছেড়ে যেতে পারবে তো? আজকের দিনের মেয়ে কিন্তু তুমি তাকে ছুঁড়ে ফেলে দিয়ে যেতে পারবে তো? সেই যদি একদম অবলা হয়, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আজকের দিনের কোনো মেয়ে কিন্তু অবলা নয়। তাকে তুমি ইউজ করলে, ব্যবহার করলে, কিছু অর্থের বিনিময়ে, কিছু ভোগের বিনিময়ে, কিছু সুখের বিনিময়ে, হঠাৎ করে ইচ্ছে হলো ছেড়ে দেবে, পারবে না কিন্তু। মোবাইল হাতে রয়েছে, তার ডকুমেন্ট রয়েছে। তোমাকে সাবধান করে দেওয়াটা ভীষণ প্রয়োজন। এবার চলে আসি চন্দ্র এবং সূর্যের একত্রীকরণ। সূর্য মানে কি বলেছি? ফ্লাকচুয়েশনের জায়গা। চন্দ্র মানে কি বলেছি? মন। সেখান থেকে মানসিকতা, দৃষ্টিভঙ্গি কোথায় বসে রয়েছে? যুক্তির ঘরে, বুদ্ধির ঘরে। তাহলে কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, মেয়েটি কিন্তু এখন থেকেই সো কল্ড, তুমি আজকের দিনে ট্যাগ করে রেখে দিও এই লাইনটা। আজকের দিনেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে সেই মেয়েটি কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করতে চলেছে। আজকে পুজোতে কিন্তু আমাকে একটা সোনার কানের দিতে হবে, বা নাকের দিতে হবে, বা হাতের দিতে হবে, না দিলে দেখাচ্ছি এমন কিছু করলো, তোমাকে দিতে বাধ্য হচ্ছে, এবং তোমার কাছে অর্থ রয়েছে। মিসইউজ অফ মানি, মিসইউজ অফ ফিলিংস, মিসইউজ অফ ইমোশনের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি বুঝতে পারছো তুমি কি ভুল করতে চলেছো, এবং এর পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে। এখন শনি এবং বৃহস্পতির অবস্থান, শনি এবং বৃহস্পতির অবস্থানের মধ্যে দিয়ে যদি আমি খুব ভালো মতন দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু 8 নাম্বার ঘরে বসে আছে। তাহলে 9 এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে যখন বসে রয়েছে, আজকের দিনে চ্যালেঞ্জ করে দেওয়া যায় যে তুমি বিজনেস করো, সেই বিজনেসটা কিন্তু তোমার স্ত্রীর নামে। একদম চ্যালেঞ্জ কা সাথ, সেই বিজনেসটা কিন্তু তোমার স্ত্রীর নামে। তোমার যে অঢেল সম্পত্তি রয়েছে, সব কিছু কিন্তু তোমার স্ত্রীর নামে। তাহলে আজকের দিনে যেই স্ত্রীর নামে সবকিছু করে রেখেছো, অনেক আইন ফাঁকি দেবার জন্য এগুলো মানুষ করে। স্ত্রী যদি কখনো পাল্টি খেয়ে যায়, স্ত্রী যদি মনে করে তোমাকে রাস্তায় ফেলবে, তাহলে তুমি কিন্তু উদ্ধার হতে পারবে না। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি, পরিষ্কার কিন্তু লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে রাহু এবং শনির অবস্থান। এবং খুব ভালো মতন যদি দেখা যায়, রাহু এবং শনি কিন্তু শ্রাপিত সৃষ্টি করে, তাই তো? তার কারণ রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশন, এই নিয়ে আমি বহুবার বলেছি। আবার শনি মানে কিন্তু পুরো উল্টো, কট্টর বাস্তববাদী এবং ডিসিপ্লিন, এই জায়গাগুলোকে কিন্তু ইন্ডিকেট করে। তাহলে রাহু এবং শনির অবস্থান কিন্তু বৃহস্পতিকে হিট করছে। তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতিকে হিট করছে, এবং সেখানে কেতু বসে রয়েছে, চন্দ্র কিন্তু সূর্যের সাথে বসে রয়েছে, সেই সূর্যের ঘরে কিন্তু বুধ বসে রয়েছে, বুধাদিত্য যোগ। তাহলে কি হয়ে যাচ্ছে, আমি ঈশ্বর বলি, আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, বা আমি কপাল, ললার লিখন, নিয়তি, সংযোগ, যা কিছুই বলি, আমাদের জীবনে না, প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার অপরচুনিটি আসেই আসে। একজন ডিরেক্টর কাম অভিনেতা, আমি তার এমনি ইন্টারভিউ শুনছিলাম, সুন্দর একটি কথা বলেছিল, 90 মিনিটে খেলার সুযোগ পেলাম না, কিন্তু নিজেকে এমন ভাবে প্রস্তুত রাখতে হবে, কেননা দেখা গেল এক্সট্রা টাইম আমি মাঠে নামলাম,
এবং গোল করে আলটিমেট 90 মিনিট কিন্তু খেললাম না, কিন্তু এক্সট্রা টাইমে মাঠে নামানো হলো, গোল করলাম, সেই দিনের ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলাম। তাহলে কখন কোন সময় অপরচুনিটি আসবে, তার জন্য অপরচুনিটি আসুক তবে নিজেকে তৈরি করব তা নয়, নিজেকে তৈরি করে বসিয়ে রাখতে হবে। 140 কোটি, 142 কোটি, 143, 44 যত কোটি মানুষ থাকুক, আমি বিশ্বাস করি না কোনো মানুষের জীবনে কখনো কোনো অপরচুনিটি আসেনি। অপরচুনিটি এলে সেটাকে ব্যবহার করতে হবে, তার জন্য নিজেকে প্রস্তুত রাখা প্রয়োজন। আর আরেকটা ক্ষেত্রে কি হয়, যখন আমাদের জীবনে সফলতা আসতে শুরু করে, আমি যখন সফল হতে শুরু করি, তখন কি হয়ে যায়, তখন অনেক সময় কিন্তু সফল হচ্ছি, সফলতাটাকে ধরে রাখার জন্য কিন্তু কর্মকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে হয়। ব্রেন ওয়ার্ককে, যুক্তিকে, বুদ্ধিকে, পলিসিকে, প্ল্যানিংকে আরো তুখর, আরো চকচকে কিন্তু করে দিতে হয়। এটা মাথায় রাখার প্রয়োজন। তুমি সেটা করলে না। তোমার ছকের মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পৈতৃক কোন সম্পত্তি তুমি পেয়েছিলে এবং সেই সম্পত্তির পরিমাণ বেশ ভালো। সেই সম্পত্তিটা তুমি কিভাবে আস্তে আস্তে নষ্ট করে দিলে? সামান্য কামনার জন্য। সামান্য কামনা, সামান্য ভালো লাগা, মানে তুমি যে কারণের জন্য এই অর্থটাকে মিসইউজ করে দিলে, আমি সেই কারণটা এখানে প্রকাশ্যে বলতে পারছি না, এবং সেটা তুমিও জানো। এই জায়গাটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুমি কিন্তু আমাকে প্রেডিকশন কেন করতে দিয়েছো আজকের দিনে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভাইটাল একটা কোশ্চেন, যে আমাকে হঠাৎ করে তাহলে স্যার সুমন্তজি চৌধুরীকে হঠাৎ করে প্রেডিকশন করতে দেয়া হলো কেন? তার কারণ, যখন তুমি, এক্সট্রিমলি সরি টু সে, একটা গল্প ছিল যে একজন মানুষ প্রতিদিন ওই কিছুটা পথ হেঁটে গিয়ে বাসে উঠতো। পথে যখন হেঁটে যেত, পাশে একটা ভিখারি বসতো। সেই ভিখারিটাকে কেউ কোনো পয়সা করি কিচ্ছু দিত না। তা সেই ভদ্রলোক প্রতিদিন যখন অফিসে যেত, যাওয়ার সময় সেই ভিখারিটাকে 10টা টাকা দিয়ে চলে যেত, তারপর বাস স্ট্যান্ডে দাঁড়াতো, বাস আসতো, চলে যেত। প্রতিদিন দিয়ে যেত, প্রতিদিন দিয়ে যেত। হঠাৎ করে একদিন তার কাছে 10 টাকা খুচরো ছিল না, তাই জন্য সে দেয়নি। একদিন মাত্র দেয়নি। সেই পথ দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ যায়, কেউ দেয় না। সে কিন্তু কাউকে কোনো টার্গেট করলো না, কেবল একদিন সে যখন দিল না, সেই ভদ্রলোকের নামে, যেই ভদ্রলোক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকদিন 10 টাকা দিয়ে গেছে, কেবল একদিন দিল না, তার নামে কিন্তু কুৎসা, তার নামে কিন্তু অপপ্রচার, তার নামে কিন্তু গালিগালাজ, খারাপ অভিশাপ সবকিছু দিতে শুরু করলো। যে মেয়েটির প্রতি আকাঙ্ক্ষা, যে মেয়েটির প্রতি কামনা, যে মেয়েটির প্রতি ভোগের লালসা দ্বারা তুমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলে, এবং সেই মেয়েটি যখন দেখলো, বাবা আমি তো খেতেই পেতাম না, আর এখন তো রীতিমতো প্রতিদিন চিকেন ভাত, মটন ভাত খাচ্ছি। বাবা আমি হাতের মধ্যে একটা রূপোর গহনা পড়তে পারতাম না, এখন তো আমার হাতের মধ্যে 3 আঙ্গুলে দেখা যাচ্ছে যে আমি হীরা পরে রয়েছি, হীরের আংটি, বা কানে সোনার দুল, হ্যাঁ, সব জায়গায় সোনার অর্নামেন্টস রয়েছে। তখন কি হলো? আস্তে আস্তে লোভ বৃদ্ধি হতে শুরু করলো। তখন কি হলো? আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু তোমার জীবনে হচ্ছে। সে তখন বলবে, এই ফ্ল্যাটটা না আমার নামে লিখে দাও, তুমি আমাকে গাড়ি চালানো শেখাও, ওই গাড়িটা তুমি আমার নামে লিখে দাও। আমি একটা এক্সাম্পল টানছি। তখন কি হবে? ফিক্সড অ্যাসেট যেগুলো হিউজ পরিমাণ অ্যামাউন্ট, সেইগুলো তখন সে বলবে, তুমি এবার আমার নামে লিখে দাও, আমি তো তোমার স্ত্রী। আমি একদম ডেফিনিট বলে দিতে পারি যে তুমি কেবল রক্ষিতা, তুই আমার সাথে থাক তা নয়, বা তুমি আমার সাথে থাকো তা নয়, সে তো বাচ্চা মেয়ে। আর আরেকটা জিনিসও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে এই যে 1 2 3 4 5 6 6 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 1 2 3 4 6 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘরের মধ্যে কিন্তু একটা সম্পর্ক। কেন না? 6 নাম্বার ঘর এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে কি হচ্ছে? তোমার বয়স যতই হোক, তুমি বয়স বলতে বারণ করেছো, বা বয়স তুমি বলনি, আমি বয়স বলছি না, কিন্তু আমি যেটা তোমার ছকের মধ্যে লক্ষ্য করতে পারছি, তোমার হাঁটুর বয়সী। তার ফলে কি হয়েছে? তোমার যে চাহিদা, তোমার যে নিবৃত্তিকরণ, আর তার যে আগুন, যৌনতার আগুন,
এবং সেইটার নিবৃত্তিকরণ কখনো এক হবে না। আশা করি বুঝাতে পারলাম। তার ফলে কি হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধ বা সিকিউর জোনে সে রয়েছে তোমার দ্বারা, কিন্তু আলটিমেট যেটা লক্ষ্য করা যাচ্ছে তার যে স্যাটিসফ্যাকশন, সেক্ষেত্রে সে কিন্তু অন্যকে ব্যবহার করছে। ইয়েস অর নট? ইয়েস অর নট? তুমি ফোন করলে আমি বলতে পারতাম, কখনোই নয়। সে কেবল কিন্তু তোমার নয়। এবং আজকের দিনে আমি লিখে দিতে পারি, একটা সময় তুমি যদি এখনই নিজেকে কন্ট্রোল না করো, তার কারণ এই ছকটার কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি করব না, রেমিডি দেব না। তার কারণ অসৎ মানুষদের, দুশ্চরিত্র মানুষদের, হ্যাঁ, আমি কখনোই কিন্তু তাদের গুরুও হতে চাই না, টিচারও হতে চাই না, পথপ্রদর্শকও হতে চাই না। সবাইকে আমি রেমিডি দিই না, একেও আমি বিন্দু মাত্র, তুমি রেমিডির কথা বলবেই না, কিন্তু আমি তোমাকে একটা কথাই বললাম, কিভাবে তুমি সেখান থেকে বেরিয়ে আসবে বা কিভাবে হ্যান্ডেল করবে সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু এই মেয়েটা একটা সময় তোমার সম্পত্তির অনেকখানি, যেই সম্পত্তির উপর হয়তো তোমার স্ত্রীর অধিকার নেই বা কোনো কারণে দেখা যাচ্ছে তোমার পার্সোনাল কোনো কিছু রয়েছে, সেইগুলোকে হাতিয়ে সে কিন্তু অন্য আরেকজনের সাথে ভেগে যাবে। একদম চ্যালেঞ্জ কা সাথ আজকের দিনে কিন্তু তুমি লিখে নিও, চ্যালেঞ্জ কা সাথ। আমি যেটা 1 2 3 4 5 আমি যেটা লক্ষ্য করতে পারছি, চন্দ্র এবং বুধের অবস্থান 5 নাম্বার ঘরে এবং সূর্য 5 নাম্বার ঘরে বসে রয়েছে। 5 নাম্বার ঘরে সূর্যকে খুব একটা পজিটিভ মানা যাচ্ছে না, তার কারণ সেই সূর্যই কিন্তু 4 নাম্বার ঘরে আমাদের বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। আবার আমাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র এবং সূর্যের মধ্যে কিন্তু দারিদ্র যোগও সৃষ্টি করছে। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। আবার চন্দ্র এবং বুধের একত্রীকরণ 2:1% এর মধ্যে দিয়ে হচ্ছে, আবার চন্দ্র বুধের ঘরে বসে রয়েছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার একাধিক সন্তান, যে কোনো একটি সন্তান কিন্তু স্পেশাল চাইল্ড, তাই না? অর্থ রয়েছে, সমৃদ্ধশালী, স্পেশাল চাইল্ড, তার আরো ট্রিটমেন্টের প্রয়োজন ছিল, আরো ভালো করে রাখার প্রয়োজন ছিল। তাহলে এইগুলো তুমি তোমার মানে জনকের কাজ, পিতা মানে তো পালনকর্তা, জনকের কাজকর্ম না করে কেন তাদেরকে ছেড়ে বেরিয়ে চলে এলে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। কেন ছেড়ে বেরিয়ে চলে এলে? এইবার যদি শুক্রের জায়গাটাও লক্ষ্য করা যায়, তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সুতরাং তোমার অস্তিত্বটাই তোমার স্ত্রীর জন্য, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার খুব ভালো মতন যদি দেখা যায়, 4 নাম্বার ঘরে দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে শুক্র, 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আলটিমেট তোমার জীবনে উন্নতির জন্য, তোমার জীবনে স্টেবিলিটির জন্য, তুমি আজকের দিনে অর্থনৈতিকভাবে যেভাবে সমৃদ্ধশালী, তার পেছনে তোমার স্ত্রীর অবদানও কিন্তু মারাত্মক। কিন্তু সে অসুস্থ আজকের দিনে। অসুস্থ বলতে একদম বিছানায় চলে গেছে তা নয়, কিন্তু আজকে তুমি যে অন্যায় করছো, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভ। এখানে প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয়, জানতে, উপলব্ধি করতে। সে কোনো প্রতিবাদ করতে পারছে না, যদিও এখানে রিভলিউশন বললাম, কিন্তু তবুও বলছি প্রতিবাদ যদি করে নেওয়া হয় ফরমেশনের মধ্যে দিয়ে, তাহলে সে প্রতিবাদ করতে পারছে না। তার কারণ তার আজকের দিনে শরীর তার সাথ দেয় না, শারীরিকভাবে অসুস্থতার জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার খুব ভালো মতন যদি 1 2 3 4 5 5 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 5 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেছে, 6 7 8 9 10 11 11 নাম্বার ঘরটাও নেগেটিভ হয়ে গেছে। কেন না, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নাম্বার ঘর, এবং সে কিন্তু কেতুর সাথে বসে রয়েছে। সুতরাং তোমার কিছু না চেলা চামুন্ডা, হ্যাঁ, তোমার কিছু মানে কি বলবো, বন্ধু বলাটা ভুল হবে, মানে যারা তোমাকে অয়েলিং করা পার্টি, এরকম কিছু মানুষ রয়েছে, তাদের দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে যাচ্ছ এবং তারা এত বেশি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে তোমার জীবনে, তার ফলে কি হয়ে যাচ্ছে, তুমি মানে এই সমস্ত কিছু তোমার মধ্যে ইলিগাল অ্যাক্টিভিটিস বা অসৎ চরিত্র রক্তের মধ্যে না থাকলে কখনোই সেটা যে কেউ জোর করে প্রকাশ করতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তোমার
ভেতরে চাপা পড়েছিল যে ইল্লিগেল অ্যাক্টিভিটিসের জায়গা, হ্যাঁ, এই যে চরিত্রহীনতার জায়গা, সেগুলো কিন্তু বন্ধুত্বের দ্বারাই সেগুলো চাগার দিয়ে উঠছে, চাগার দিয়ে উঠেছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, তাহলে 8 নম্বর ঘরে কিন্তু শনি এবং বৃহস্পতি দেখা যাচ্ছে 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 3 নম্বর ঘরেও কিন্তু বৃহস্পতি এবং কেতু বসে রয়েছে। বৃহস্পতি মানে আমি কি বলেছিলাম, আমার ভেতরের যে জ্ঞান সেটাকে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে সেই জায়গাও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার শ্বশুর বাড়িতে এমন কোন মানুষ, চ্যালেঞ্জ করলাম, এটা সাধারণত অসম্ভব একটা প্রেডিকশন, তার কারণ তুমি তোমার স্ত্রীকেই আলটিমেট ত্যাগ করে দিয়েছো, ইগনোর করেছো, এবং সেখান থেকে বেরিয়ে এসে একটা বাচ্চা মেয়ের সাথে তুমি রয়েছো কেবলমাত্র মানে মানে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন চরিতার্থ করার জন্য, যদিও সেখানে অনেক আবেগকে তুমি যুক্ত করেছো। মেয়েটাও ফায়দা তুলছে আর তুমিও ভাবছো আমার যে যৌনতা, সেই যৌনতার স্যাটিসফাই হচ্ছি। তাহলে এই ক্ষেত্রে তুমি তোমার স্ত্রীকে যখন ইগনোর করেছো, শ্বশুর বাড়ি তোমার বিপক্ষে চলে আসার কথা, বিপক্ষে আছে, কিন্তু শ্বশুর বাড়ির এমন কোন মানুষ, চ্যালেঞ্জ কা সাথ বলে দেওয়া যায়, শ্বশুর বাড়ির এমন কোন মানুষ যার ইনফ্লুয়েন্স তোমার জীবনে মারাত্মক, এবং সে আলটিমেট কিন্তু, জানো তো আমাদের মহাভারতের সবচাইতে পজিটিভ ক্যারেক্টার কে ছিল? মহাভারতের সবচেয়ে পজিটিভ ক্যারেক্টার হচ্ছে শকুনি। তার কারণ সাতকুনি এবং তার পিতার কাহিনী তোমরা গুগল সার্চ করে দেখবে, বা অনেক জায়গায় স্টোরি বলাও হয়েছে। যখন নৃশংসভাবে জেলের মধ্যে না খেতে পেয়ে মরেছিল, তখন শকুনি বলেছিল আমি ধূলিসাৎ করে দেব এই কৌরব যে বংশটাকে। তখন কি হলো, তারা কিন্তু, সে কিন্তু কখনোই একার দ্বারা সেটাকে ধ্বংস করতে পারতো না। যখন পারতো না, তখন ব্রেনকে খেলালো, কি করলো, সে কিন্তু শত্রুদের সাথে মিশে গেল, বন্ধু হয়ে, মিত্র হয়ে, এবং একদম ক্লোজ মানুষ হয়ে, একদম কাছের মানুষ হয়ে, এবং কি করলো, ভুল সিদ্ধান্ত গ্রহণ, ভুল ইমপ্লিমেন্টেশন করতে করতে তাদেরকে কিন্তু ত্যাগ করলো। তাই জন্য মাথায় রাখতে হবে যে একমাত্র মহাভারতের নেগেটিভ চরিত্র শকুনির কিন্তু পুজো হয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। শকুনির কিন্তু মন্দির আছে, শকুনির কিন্তু মূর্তি আছে, শকুনির কিন্তু পুজো করা হয়। ঘরে ঘরে হয়তো করে না, কিন্তু আছে, সেটাও রুল সার্চ করলে তোমরা পেয়ে যাবে। কেননা মহাভারতের সবচেয়ে পজিটিভ ক্যারেক্টার, এবং টার্গেট কিভাবে অ্যাচিভ করতে হয় এবং কিভাবে শত্রুকে দমন করতে হয়, সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের সাথে কিন্তু প্যারালাল রাখা হয়। একদম শ্রীকৃষ্ণ যেমন বারবার ধরে বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, অর্থাৎ জেতার জন্য সবকিছু করতে হবে, ধর্মের জেতা, সততার জেতা। সেরকম ঠিক সেইটাই হচ্ছে প্রতিশোধ। যে অধর্ম করা হয়েছিল, না খাইয়ে মেরে ফেলে দেওয়া হয়েছিল, এবং নিকৃষ্ট যে আচরণ করেছিল, তার প্রতিশোধ কিভাবে নিতে হয় সেটা শকুনিকে দেখে শেখা উচিত। ওই যে বললাম, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড। সবসময় ফাটিয়ে দেবো, নাড়িয়ে দেবো, তুই আমার শত্রু না, সে বন্ধু হয়ে মিশে গেল, মিশে গিয়ে তাদেরকে ভুলভাবে পরিচালিত করলো এবং তাদের বিনাশ এনে দিল। তাই জন্য শকুনির কিন্তু মূর্তি আছে, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এই ঠিক সেরকম ভাবেই কিন্তু তোমার শ্বশুর বাড়ির কিছু মানুষজন আছেন, সেই শ্বশুর বাড়ির মানুষজন কিন্তু একদম ডেফিনিট ভাবে বলা যায় বৃহস্পতি এবং কেতুর অবস্থান, এবং বৃহস্পতি, কেতু, রাহু এবং শনি, সেই শনি 2:1% মধ্যে দিয়ে বৃহস্পতির ঘরেই বসে রয়েছে, এবং 1 2 3 4 5 6 7, এবং শনি কিন্তু বুধকে হিট করছে, সেই বুধ কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে এসছে। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু কোনো মহিলা, ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় কোনো মহিলা, এক বা একাধিক মহিলা, যারা কিন্তু আলটিমেট তোমার ঘরটাকে ভেঙে দিল, যারা আলটিমেট কিন্তু পরবর্তীকালে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি এই ছকের মধ্যে খুব ভালো মতন যদি 1 নাম্বার ঘরে মঙ্গলের জায়গা, 1 নাম্বার ঘরে মঙ্গল হলে কি হয়, 24 ঘন্টার মধ্যে দেখা গেল আমি আধ ঘন্টা বা 15 মিনিট রেগে গেলাম, যখন রেগে গেলাম তখন সবকিছু তছনছ করে দিলাম। হ্যাঁ, যখন রেগে গেলাম তখন হটকারিতায় ভুল সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর যখন লগ্ন
অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সেই শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ যখন হয় তখন বারবার ধরে আমি বলেছি, আমি মানে কি বলবো, কম পরিশ্রমে অর্থ ইনকামের জায়গা, হ্যাঁ, ফাটকা রিলেটেড জায়গা, বা দেখা যাচ্ছে আমি এমন কিছু করব চটজলদি, সেক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিসও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবং সেক্ষেত্রে শুধুমাত্র অর্থনৈতিক জায়গা নয়, জীবনের যে কোনো কিছু চটজলদি পাওয়ার ইচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং মঙ্গল এবং শুক্রের অবস্থান, সেই শুক্র দারিদ্র্য যোগের আন্ডারে, তাহলে কি হয়ে যাচ্ছে, এবং শ্রাপিত দোষ যখন সৃষ্টি হচ্ছে, মারাত্মক ইলিউশনে আক্রান্ত। আমি যেটা চাইছি সেটা পেতেই হবে, তার জন্য আমি অ্যাকচুয়ালি কি হারিয়ে ফেলছি, আমার সততা, মূল্যবোধ, এবং এর পরিণতি কি হতে পারে কোনো কিছুই কিন্তু আমি চিন্তা করছি না। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 2025 এর মধ্যেই কিন্তু তোমার যে কোনো একটি সন্তান বিয়োগের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, আমার প্রেডিকশনটা তুমি লিখে রেখে দেবে এবং এটাকে তো সেভ বা ডাউনলোড করে রাখবে। সন্তান বিয়োগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর 2026 মিডল ফেজের পর থেকে, মানে জুন জুলাই এর পর থেকে তুমি নিজেই বুঝতে পারবে, যাকে ভরণ পোষণ অনেক কিছু দিচ্ছ কেবল কামনা নিবৃত্তিকরণের জন্য, হয়তো কোনো নাম দিয়েছো সে সম্পর্কের, সে কিন্তু মারাত্মকভাবে বিট্রে করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর 2026 থেকে কিন্তু তোমার স্ত্রী বিছানায় চলে যাবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। যেমন 1 2 3 4 5 6 7 7 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, 3-9 কানেকশন। তাহলে 12 নাম্বার ঘরের মঙ্গল 1 নাম্বার ঘরে বসে আছে, এবং 12 নাম্বার ঘরের মঙ্গল সমসপ্তমে যে শুক্রকে হিট করছে দারিদ্র যোগের আন্ডারে। সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি, মানহানি, সম্মানহানি বা আইনত কোনো প্রবলেম, হ্যাঁ, পুলিশি ঝামেলা, মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, এরকম ধরনের প্রবলেমের জায়গা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমার উপর কিন্তু আক্রমণ হতে পারে, হ্যাঁ, তুমি উন্ডেড হয়ে যেতে পারো, এমন কোন সিচুয়েশনও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি 2025-এই কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, যদিও আর মাত্র 1-2 মাস বাকি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আলটিমেট তুমি মধ্য কথা যেই কথাটা বলেছিলে, যে আজকের যে সম্পর্কটা তুমি নতুন করে করেছো সেই সম্পর্কটা টিকবে কিনা, বিন্দুমাত্র টিকবে না। এবং খুব সাবধান, মানে তোমার স্ত্রীর নামে সম্পত্তিগুলো আছে বলে তুমি এখনো টিকে আছো বা ভবিষ্যতেও টিকে থাকবে, কিন্তু তবুও তোমাকে কিন্তু সর্বশান্ত করার চেষ্টা করবে এই মেয়েটি। তুমি দরকার হলে চেম্বারে এই মেয়েটিকে নিয়ে আসবে। আমি সামনাসামনি চ্যালেঞ্জ করলাম, আমি কোনো কথা মেঘের আড়ালে বলি না। তুমি অনলাইন প্রেডিকশন করাচ্ছ, তাই জন্যই বলছি, এই মেয়েটি মারাত্মক নেগেটিভ। তুমি চেম্বারে এই মেয়েটিকে নিয়ে এসো, এই মেয়েটির মুখ দিয়েই আমি সবকিছু বলা করাবো। এবং এই যে তুমি সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য কোনো গুণ নেই অথচ মেয়েটিকে রাজরানী করে রেখেছো, তুমি পরবর্তীকালে এটা বুঝতে পারবে যে এই মেয়েটি আলটিমেট কিন্তু কি করছে, তার কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা মানসিক স্যাটিসফ্যাকশন আসছে না। সে হয়তো অন্য কোথাও ডুবে ডুবে জল খাচ্ছে, অন্য কোথাও বোধহয় নয়, ডেফিনিট ভাবে ডুবে ডুবে জল খাচ্ছে, এবং একটা সময় তোমাকে কিন্তু নিঃস্ব করে দিই, বা তোমাকে, আমি আবার বলছি, কোন রকমের দেখা যাচ্ছে ভয়ঙ্কর কোনো ঘটনাও ঘটে যেতে পারে, যদিও তুমি মরে যাবে বা তোমার খুন হয়ে যাবে এরকম নয়, তোমাকে উন্ডেট করে বা মানসিক ভাবে তোমাকে আঘাত দিয়ে সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে তোমার অনেক কিছুকে নিয়ে। তাই জন্য তুমি দেখবে বিফোর পূজা ভ্যাকেশন থেকেই কিন্তু আমাকে এইটা করে দাও, ওইটা করে দাও, হ্যান করে দাও, ত্যান করে দাও, এরকম নানান অছিলা কিন্তু তোমাকে টানবে। এবং যখনই তুমি শুনবে না, তখনই দেখা যাবে তোমার সাথে কথা বলবে না, তখনই দেখা যাবে এমনই অ্যাক্টিভিটিস করছে, তখন তুমি সেটা সহ্য না করতে পেরে হয়তো সিগনেচার করে দিচ্ছ। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে, খুব সাবধান। এবং তোমার স্ত্রীর আমি অসুস্থতার জায়গা লক্ষ্য করতে পারছি, এবং তোমার সন্তানদের মধ্যে কেউ কিন্তু, যদিও আমি বারবার ধরে বলেছি যে প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষ এক একটা উপন্যাসের মতন, সমুদ্রের মতন, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন, জন্মছক, কালপুরুষ ছক আলাদা। সুতরাং কে কিভাবে এইগুলো বলতে পারবো না, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সন্তান বিয়োগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মৃত্যু ফাঁড়া যোগ। আবার বলছি, মৃত্যু ফাঁড়া যোগ মানেই সবসময় মরে যাওয়া নয়, মৃত্যু তুল্য কষ্ট পাওয়া।
এটাও কিন্তু হতে পারে। এমন সিচুয়েশন হলো একদম মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি বুঝে উঠতে পারছি না এই যে ছকটা ক্রিয়েট করেছি এখান থেকে আর কি কি বলবো ভেবে পাচ্ছি না। তোমার শ্বশুর বাড়ির একাধিক মহিলা হইতে ভীষণ সাবধান কিন্তু তোমাকে অবশ্যই হতে হবে। হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই বলার প্রয়োজন আছে, যেহেতু রাহু এবং বৃহস্পতির অবস্থান এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 1 2 3 শনি কিন্তু শনিকেই হিট করছে, শনি কিন্তু বুধকে হিট করছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার শনি কিন্তু সেই কন্যা রাশি এবং মিথুন রাশি উভয়কেই হিট করছে। তুমি যে মেয়েটির সাথে এখন থাকছো, তুমি কেমন বোকা চিন্তা করো, তুমি তার দেখা যাচ্ছে মা রয়েছে বা তার পরিবারের সদস্যদেরকেও কিন্তু শেল্টার দিচ্ছ। তাহলে আলটিমেট কি হয়ে যাচ্ছে, লর্ড ক্লাইভের মতন আস্তে আস্তে এলো, নিয়ে আস্তে আস্তে কিন্তু পুরোটা দখল করে ছেড়ে দেবে। কেমন বিরাট বড় ভুল হচ্ছে এটা। তুমি তার পরিবারের সকলকেও কিন্তু এন্ট্রি দিয়ে দিয়েছো। এখন দেখা যাচ্ছে সেই পরিবারে তোমার কোনো কথাই টিকছে না, তারাই কিন্তু রাজত্ব করছে। এটা একটা ভয়ঙ্কর জায়গা আমি লক্ষ্য করতে পারছি, এবং 2025-এই কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। 2026-এ তো একদম মানে নাচ যোগের জায়গাটা, কেননা এখানে আমাদের শনি এবং রাহুর মধ্যে যখন এখানে শ্রাপিদ্য সৃষ্টি হচ্ছে, মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে। কেবলমাত্র অর্থ খরচ করে যাচ্ছ এবং ভবিষ্যতে তুমি নিজেই বুঝতে পারবে যে ভুল তুমি করলে, মারাত্মক ভুল যে ভুল তুমি করলে, সেই ভুলের প্রায়শ্চিত্তটা কিভাবে দিতে হবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, যে ঘর ছেড়ে তুমি চলে এসছো সেই ঘরটা কিন্তু আর পরিপুষ্ট করা যাবে না, কেননা স্ত্রী অসুস্থ হয়ে যাবার জায়গা, সন্তানদের মৃত্যু ফলাযোগ মানে মৃত্যুতুল্য কষ্ট, বা দেখা যাচ্ছে কোনো কারণে ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি যে প্রেডিকশন গুলো করলাম, সেই প্রেডিকশন গুলো, এইগুলোর অ্যাকুরেসি, এইটা যথার্থতা, এইটা বোঝার জন্য 10 বছর অপেক্ষা করার প্রয়োজন নেই। 2025-এর মধ্যেই তুমি বুঝতে পারবে যে তুমি আলটিমেট ঘরের মধ্যে কাল সাপ পুষেছিলে। আর 2025 এবং 26 মিডল ফেজের মধ্যেই তুমি বুঝতে পারবে যে আপন আপনই হয় আমাদের জীবনের, আমাদের ইল্লিগেল অ্যাক্টিভিটিস এবং আমাদের পতনের জন্য যা যা কিছু কারণ, তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে লোভ, অসংযম, ইল্লিগেল অ্যাক্টিভিটিস, এবং সবচাইতে নেগেটিভ আজকের দিনে দাঁড়িয়ে, সেটা আমি দেখেছি 15 বছর থেকে 65 বছর 70 বছরের মানুষদের মধ্যে, সেটা হচ্ছে যৌনতা যে একটা শক্তি, সেই শক্তিটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করে সেটাকে মিসইউজ করা হয়। তাই জন্য মিসইউজ অফ ইমোশন, মিসইউজ সমস্ত কিছু, অর্থনৈতিক মিসইউজও তখন হয়ে যায়, এবং তখন আলটিমেট স্ক্যাটারলি মুভ করতে থাকি কিছুদিন পরে, যে আমি কি করলাম, কিভাবে আবার হারানো জিনিস ফিরে পাবো, কিন্তু আর ফিরে পাওয়া যায় না। আমি তোমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই কদাপি করব না। তুমি কিন্তু কখনো কোনো অফিস নাম্বারে কোথাও কিন্তু যোগাযোগ করে বলো না আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হোক এবং আমার যে নেগেটিভিটি সেখান থেকে আমাকে বের করে নিয়ে আসা হোক। আমি করবো না। অসৎ মানুষদের পাশে আমি কোনোদিন ছিলাম না, কোনোদিন নেই, কোনোদিন থাকবো না। আজকের মতন এইটুকুই। নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।